গুড মর্নিং। ভিডিওটা শুরু করার সময় মুখটা হাসি হাসি করার চেষ্টা করলেও মন খুলে হাসতে পারছি না, কারণ কাল মাঝরাত থেকেই অস্বাভাবিক মাত্রায় রূপনারায়ণের জল বাড়তে শুরু করেছে, আর আজ সকালে উঠে দেখি বন্যা হয়ে গিয়েছে। বন্যা রূপনারায়ণের জল বাড়ার ফলে আমাদের এইখানে প্রায় প্রতি বছরই হয়, বাট এই বছর হয়েছিল আমার দেখা সব থেকে বড় বন্যা। অ্যাকচুয়ালি অন্য বছর আমরা আগে থেকে বুঝতে পারি যে বন্যা আসবে, বাট এইবার হঠাৎই যেন জল বাড়লো আর ঘিরে নিল ধান ক্ষেত, রাস্তাঘাট, ঘরবাড়ি, পুকুর ডোবা সব কিছু। আর এটা আমার জানালার সাইড থেকে যেখানে ধান ক্ষেত ছিল ওটা এখন ধূসর জলরাশিতে এক বিশাল সমুদ্রে পরিণত হয়েছে। এটা আমার বাড়ির সামনের দিক, আর এই বন্যায় অনেক রেয়ার স্পিসিসের দেখা মেলে। নর্মালি মাটির নিচে যেই সব প্রাণীরা বাস করে, যেমন কেঁচো, পিঁপড়ে, এরা তো অনেক আগেই মাটির ওপরে উঠে আসে জল বাড়ার সঙ্গে সঙ্গে। বাট এই ধরনের রেয়ার স্পিসিস যেমন এই হ্যামারহেড আর্থওয়ার্ম, যেগুলো আগে আমি শুধু গুগলে দেখেছি বা প্রজেক্ট করার সময় গুগল থেকেই এর ফটোগুলো প্রিন্ট আউট করিয়েছি, বাট এইভাবে সত্যিকারের যে নিজের চোখের সামনে দেখতে পাবো তাও আমার বাড়ির কাছে বন্যা না এলে দেখতেই পেতাম না। এই রেয়ার স্পিসিসের আর্থওয়ার্মগুলো খুবই রেয়ার, আর বন্যা আসার ফলে এগুলো মারা যাচ্ছে। আচ্ছা বলো তো এটা কি সিজন চলছে? না, মনসুন একদমই না, এটা অটাম। কিন্তু শরতের সেই নীল আকাশ, কাশফুল, শিউলি ফুলের গন্ধ সেই সব আর কোথায়? চারিদিকে ধূসর জলরাশিতে পরিপূর্ণ, যেদিকেই তাকাই ধূসর জলরাশি। তবে মাঝে মাঝে নীল আকাশে সাদা মেঘের ভেলা শরতের অস্তিত্ব জানিয়ে দিয়ে যাচ্ছে, বাট এই ধূসর জলরাশি দেখে তা কোনোভাবেই মনে হচ্ছে না। তার ওপর বীভৎস গরম, প্রচণ্ড রোদ, আর গরমে পুরো গ্রীষ্মকালের মতো নাজেহাল অবস্থা। যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন, কারণ পথ, রাস্তাঘাট সবকিছুই তো জলের তলায়। আর ইলেকট্রিসিটি, বাজারহাট সেসব তো এখন বিলাসিতা মাত্র। এখন তো শুধু বাড়ির মধ্যে থেকে ওয়েট করা, কখন জল কমবে, কখন আমরা বাড়ির বাইরে বেরোতে পারবো। আসলে আগে আমাদের নৌকা ছিল, তখন কিছুটা সুবিধে হতো, বাট এখন প্রচণ্ড অসুবিধে হয় বন্যার জল বাড়লেই। তবে এইবারে একটা সুবিধে আছে যেটা অস্বীকার করা যায় না, সেটা হলো ইলেকট্রিসিটি মাঝে মাঝে 2-3 ঘন্টার জন্য ছাড়ছে, যার ফলে আমরা মোবাইল, পাওয়ার ব্যাংক এগুলো চার্জ করিয়ে নিচ্ছি। আর ড্রিঙ্কিং ওয়াটারের সাপ্লাইটাও ঠিক মতোই আছে। ও থাক, ভেসে যাক। আসলে জ্বালানি কাঠ ও অনেক কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো বাড়ির আশেপাশে থাকে সেই সব কিছুই জলের স্রোতে ভেসে যাচ্ছিল, কিন্তু সব কিছু তো আর বাড়ির মধ্যে তুলে নেওয়া পসিবল না, তাই আর কি জলের স্রোতে ভেসে যাচ্ছে, কিছু করারই নেই। এটা আমাদের বাড়ির ঠিক নিচে, এখানে আমার এখন 1 হাঁটুর কাছাকাছি জল। পরে যত আরও নিচের দিকে নামতে থাকবো বাড়ি থেকে, তত পরে 1 কোমর, 1 গলা ও তারও বেশি জলের পরিমাণ ধীরে ধীরে বাড়তেই থাকবে। আসলে বাড়ির পাশেই রূপনারায়ণ নদী, তাই জলের পরিমাণটা একটু বেশি। আর জলের স্রোতের আওয়াজ তো তোমরা শুনতেই পাচ্ছ কতটা তীব্র। আমি জানি না ক্যামেরায় ঠিক কেমন আসছে, বাট প্রচণ্ড স্রোতের আওয়াজ, প্রচণ্ড তীব্র জলের স্রোতের শব্দ। আমাদের বাড়ির কাছে তো জল দেখলে, এরপর তোমাদের দেখাই বাড়ির সামনে শিবতলা মার্কেটের কি অবস্থা। রাস্তায় প্রচণ্ড জল ছিল, তারপরে আমরা শিবতলা মার্কেটে গেলাম, আর এখানে দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে 1 কোমর জল। যেই রাস্তা দিয়ে আগে টোটো, সাইকেল, বাইক এই সব চলাচল করতো, সেই রাস্তার ওপর এখন 1 কোমর জল। সব দোকান বন্ধ, দোকানের সব জিনিসপত্রের অনেক ক্ষতি হয়েছে বহু মানুষের। দেন বন্যার এই ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত রূপ দেখার পর বাড়ি ফিরলাম। তারপর দুপুরে লাঞ্চের পর দেখলাম জল আরও বাড়ছে, সকালের থেকে অনেকটাই বেশি, কারণ এটা জোয়ারের টাইম ছিল।
আর জোয়ারের টাইমে জল তো বাড়বেই, কিন্তু এইবার আমাদের ভয় হচ্ছিল না আমাদের বাড়ির মধ্যে জল উঠে যায়। অ্যাকচুয়ালি বন্যার জন্যই আমাদের এখানে সব বাড়ি মাঠের লেভেল থেকে অনেকটাই ওপরে বানানো, বাট তবুও জল বাড়লে তো ঘরের মধ্যে উঠে যেতেই পারে, তাই একটু ভয় তো থেকেই যায়। দেন সানসেটের পর দেখলাম যেই সব গাছগুলি এখনো জলের মধ্যে ডোবেনি সেই সব গাছের পাতায় অনেক রেয়ার ইনসেক্ট স্পিসিসের, যেগুলি নর্মালি দেখা যায় না। যেমন এখানে গ্রাস হপার, কেন্ন, আর এটা অ্যাপেল স্নেল নয়, স্মল স্নেল। আর তার সঙ্গে এই গ্রাস হপারটার মধ্যে পুরোপুরি বায়োলজিক্যাল মিমিক্রি দেখা যাচ্ছে, কারণ এই গ্রাস হপারের নিচের বডি পার্টটা গ্রে, ওপরেরটা গ্রিন, আর এটার পুরোপুরি গ্রিন। নাও হোয়াট ইজ বায়োলজিক্যাল মিমিক্রি? বায়োলজিক্যাল মিমিক্রি হলো কোনো ইনসেক্ট বা স্পিসিস অ্যাকর্ডিং টু দেয়ার সুইটেবল এনভায়রনমেন্ট তাদের বডি পার্টগুলোর শেপ, কালার চেঞ্জ করতে পারে ডিউ টু সেলফ ডিফেন্স। আর যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে যেই গ্রাস হপারটা গাছের পাতায় বসেছিল সেটা গাছের পাতার সঙ্গে ডিপ গ্রিন কালারের ছিল, আর যেটা মাটিতে ওর লয়ার বডি পার্টটা গ্রে আর ওপরের পার্টটা গ্রিন ছিল। সো এই বন্যার মধ্যে একটা পারফেক্ট বায়োলজিক্যাল মিমিক্রির এক্সাম্পল দেখা গেল। দেন রাতে চাঁদ ওঠে কিন্তু জল কমেনি। এটা পরের দিন সকালে। এখানে দেখতেই পাচ্ছ কচু পাতার ওপর অনেকগুলো স্মল স্নেল, জোঁক, কেন্ন আর ভয়ঙ্কর কয়েকটা বিছে দেখতে পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি এগুলো সবই মাটির তলার প্রাণী। মাটির তলায় যেহেতু জল লেগে গেছে, চারিদিক জলে ডোবা, কচু গাছের নিচেও জল, তাই এরা সেলফ ডিফেন্সের জন্য কচু পাতার ওপরে উঠে পড়েছে। কাল রাতের জোয়ারে জল কিছুটা বেড়েছিল, আর এখানে আর একটা হ্যামারহেড আর্থ ওয়ার্ম দেখতে পাচ্ছি আমাদের কিচেনের পেছন দিকের দেওয়ালে। অ্যাকচুয়ালি এই হ্যামারহেড আর্থ ওয়ার্মগুলো খুব কমই দেখা যায়। এর মাথাটা দেখো পুরো টি শেপের, অনেকটা হাতুড়ির মতো, তাই এটা হ্যামারহেড। আর এখানে আমাদের বিল্লি মহারানী দাঁড়িয়ে আছেন। চারিদিক জলে ডোবা, তাই বাড়ির বাইরে কোথাও যেতে পারছে না, বাড়ির মধ্যেই সারাক্ষণ ম্যাও ম্যাও করে যাচ্ছে। যদিও বা আমাদের এখানে মাছ খুব একটা পাওয়া যাচ্ছে না, কারণ প্রচন্ড জলের স্রোত। দেন খুব বোর হচ্ছিলাম, তাই এই বিড়ালটার সঙ্গেই একটু মজা করলাম। আসলে সব সময় ও পায়ে পায়ে ঘুরছে, কারণ আমরাও যেমন বাড়ির বাইরে বেরোতে পারছি না, ও তেমন বেরোতে পারছে না, তাই আর কি সারাক্ষণ ম্যাও ম্যাও করে পেছন পেছনই ঘুরে যাচ্ছে। আর এটা আমাদের পাশের বাড়ি। এই বাড়িরও পেছনের দিকে পুরোপুরি জলে ডোবা। এগুলো সব রাস্তা ছিল, মাঠঘাট সবকিছুই এখন জলের তলায়। রাতের জোয়ারে অনেকটাই জল বেড়েছে, জল তো কমার এখনো কোনো চিহ্নই নেই। সবকিছুই জলেতে ডোবা, ইলেকট্রিক পোস্টার সবকিছুই। তোমরা হয়তো অনেকেই ভাবছো বন্যাটা অ্যাকচুয়ালি কোন টাইমে হয়েছিল। আমি ভিডিও শুরুতেই বলেছি এটা মনসুন না, এটা অটাম। তো প্রুফটা আমি দেখাচ্ছি। এটা ছিল 19th সেপ্টেম্বর 2024। এখানে আমি গুগলে গিয়ে আর একবার আজকের ডেটটা সার্চ করে নিচ্ছি, যাতে প্রুফটা ভালোভাবে পাওয়া যায়। দেখতেই টুডে 18 সেপ্টেম্বর। অ্যাকচুয়ালি ভিডিওটা আমি দুদিন ধরে শ্যুট করছি, যেটা আগে বললাম। 18 আর 19 দুদিন ধরে আপাতত বন্যাটা আছে। চিন্তা করছে কে বলে চাল পাঠাবো, কে বলে মুড়ি পাঠাবো। অ্যাকচুয়ালি মা পাশের বাড়ির আন্টির সঙ্গে কথা বলছিল। আমার মামা বাড়ি থেকে কাল কল করে জিজ্ঞেস করছিল আমাদের এইদিকে জল কতটা কি বাড়লো, কিভাবে আমরা আছি, আমরা কি মার্কেটে আরে যেতে পারছি কিনা। তো সেটাই মা বলছিল পাশের বাড়ির আন্টিকে। আর এখানে কিচেনেতে মা বাঁধাকপির পকোড়া বানিয়েছিল, সেটা আমরা খাচ্ছিলাম। আর এখন বাজে 10টা, মানে সকাল 10টা। আর এরই মধ্যে আমাদের রান্না টান্নার যা কিছু আছে সবকিছুই করে নিতে হচ্ছে, বিকজ আমাদের জানা নেই যে দুপুরের জোয়ারে আমাদের কিচেন রুমের মধ্যে জল ঢুকলেও ঢুকে যেতে পারে। আর সেই সময় তো কোনো কিছুই রান্না টান্না করা যাবে না, তাই আগে থেকেই করে নেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি দুপুর 11:30 12টা নাগাদ জোয়ার শুরু হবে। সেই সময় জল অস্বাভাবিক হারে বাড়লেও বাড়তে পারে। তো
তাই আগে থেকে একটু সবকিছু করে নেওয়া আর কি। আর এইদিকে জলের স্তর তো ক্রমশ বেড়েই চলেছে। কাল বিকেলে এই সব জায়গাগুলোয় যতটা জল ছিল তার থেকে প্রায় 1 ফুট জলস্তর বেড়েছে। তার মানে বুঝতেই পারছো কি মাত্রায় জলস্তর বাড়ছে। জল কমার তো কোনো নাম নেই, উল্টে বেড়েই চলেছে। জানি না কি হবে। এইবার আসা যাক ত্রাণের কথায়। তোমাদের মধ্যে অনেকেরই মনে প্রশ্ন জাগবে যে তোমাদের এইদিকে তো বীভৎস বন্যা হয়েছে, তো তোমরা কি বন্যার পরে ত্রাণ পাও? আসলে এই বন্যা একদিন শেষ হবেই। তারপরে দেখা যাবে রাস্তাঘাটের বেহাল ক্ষতিগ্রস্ত অবস্থা, তারই সঙ্গে বীভৎস জলরাশিতে যেই ধান গাছের ওপর বয়ে যাওয়ায় ধান গাছের ক্ষতি হয়েছিল, ধান গাছগুলো সবই মারা গেছে। চাষিদের তো প্রচন্ড ক্ষতি হয়েছে। এই সব চাষবাসের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ স্বরূপ সরকারি তরফ থেকে কিছু অনুদান পাওয়া যায়, সেটাই হলো ত্রাণ। কিন্তু সেটাও এখানে সবাই ঠিক মতো পায় না। আসলে গ্রামের মানুষ সবাই বেশিরভাগ জনই কৃষক, কিন্তু তাও সবাই ঠিক মতো ত্রাণ পায় না। ক্ষতি সবারই হয়, সবারই ধান ক্ষেত এখন জলের তলায়। বাট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে ত্রাণ যে একেবারেই আসে না তা কিন্তু নয়। ত্রাণ ঠিক সময়েই আসে, কিন্তু তার সুবিধে পায় কয়েক দল মুষ্টিমেয় মানুষ, যেটা একেবারেই ঠিক নয়। এক্ষেত্রে ক্ষতি যেহেতু সবারই হয়, তাই ত্রাণটাও সবারই সমানভাবে পাওয়া উচিত। মাঝে মাঝে ভাবি যদি আমার হাতে পাওয়ার থাকতো তাহলে এই ত্রাণ সবার মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দিতাম। না থাক, এই সব অলীক চিন্তা ভাবনা আমার কল্পনাতেই থাক। আসলে হাতে পাওয়ার থাকলে মানুষ অনেক বদলে যায়। সে ভুলে যায় যে সে অ্যাকচুয়ালি পাওয়ারটা কোথা থেকে পাচ্ছে। তা না হলে আমরা সবাই সমানভাবে ত্রাণ পেতাম, কারো কোনো অসুবিধে হতো না। সেসব কথা শুরু করলে অনেক কথাই মনে পড়ে। না, আজ না হয় সেসব কথা থাক। বাই দ্য ওয়ে, তোমাদের তো বলাই হয়নি আমার অ্যাকচুয়ালি বাড়িটা কোথায়। ওয়েস্ট বেঙ্গলের হাওড়া ডিস্ট্রিক্টের কোনো এক কোনায় রূপনারায়ণ আর মুন্ডেশ্বরী নদী দিয়ে ঘেরা আমাদের এই ছোট্ট গ্রাম ভাটোরা, যেটা এখন জলমগ্ন। আমার বাড়ির পাশে রয়েছে রূপনারায়ণ নদী, যেটা দ্বারকেশ্বর আর শিলাবতীর মিলিত রূপ। প্রতি বর্ষাতেই যেটা ফুলে ফেপে ওঠে। আর আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে এগিয়ে গেলেই পাওয়া যায় মুন্ডেশ্বরী নদী, যেটাতে এমনি সময় গ্রীষ্মকালে জল কম থাকলেও বর্ষায় যথেষ্ট জলে ফুলে ফেপে ওঠে আর প্রচণ্ড স্রোত। আর এই দুই নদী দিয়ে ঘেরা আমাদের এই দ্বীপাঞ্চল ভাটোরা। বাংলা ঋতু অনুযায়ী এটা শরৎকাল, আর বাংলা মাস অনুযায়ী এটা আশ্বিন মাস। মানে আর কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। এটা ছিল পরের দিন সকালে, যেখানে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই করেছিল। প্যাকেটের ওপর লেখা ছিল PHED গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। বাট শুধুমাত্র এই ড্রিঙ্কিং ওয়াটারই আমরা পেয়েছিলাম, কোনো খাবার পাইনি। এখানে আমি মা দুর্গার একটা পেন্টিং বানাচ্ছিলাম, যেহেতু দুর্গা পূজা আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। আর তার সঙ্গে বাবা বানিয়েছিল পাস্তা, তো ওটাই খাচ্ছিলাম। পাস্তাটা বাড়িতে অনেক দিন থেকেই ছিল, আর যেহেতু এখন মার্কেটে যেতে পারছিলাম না, তো আগের যেই খাবারগুলো স্টোর করা ছিল ওগুলোকেই খাচ্ছিলাম। যদিও আজ সকাল থেকে জল একটু কমতে শুরু করেছে। আমার জানালার পাশে ধান ক্ষেতের হালকা হালকা এখন ধান গাছগুলো দেখা যাচ্ছে। আর এখানে আমি পাস্তা খাচ্ছিলাম, তার সঙ্গে পেন্টিংটাও করছিলাম। জল কমলেও ধান গাছগুলো সব এখনো জলের তলায়। আকাশে হালকা হালকা মেঘ আছে। এনিওয়ে, পাস্তাটা খেয়ে নিই, তারপর বাইরের দিকের কিরকম অবস্থা তা দেখাচ্ছি। তার সঙ্গে একটা কথা আজ সকাল থেকে খুব মনে পড়ছে। নিউজ চ্যানেলে দেখাচ্ছে হাওড়ার বন্যা মানেই হাওড়ার উদয়নারায়ণপুরের বাঁধ ভেঙে গেল, ওই এলাকাগুলো প্লাবিত, বহু এলাকা জলের তলায়।
বা এই দিকের মেদিনীপুরের ঘাটাল ও জলের তলায় এইসবই দেখাচ্ছে, কোথাও ভাটোরার কোনো উল্লেখ নেই। এইদিকে ভাটোরাতে প্রায় প্রতি বছর এই রকম অবস্থা হয়। বহু কৃষকের বহু চাষের জমি, ধানে ভরা চাষের জমি সবই জলের তলায় তলিয়ে যায়। সে অর্থে দেখতে গেলে বছর বছর ধরে বর্ষায় প্লাবিত হতে থাকা আমাদের এই ভাটোরা দ্বীপাঞ্চলকে কোনো নিউজ চ্যানেল কাভার করে না। আসলে বর্তমানে এই সোশ্যাল মিডিয়ার টাইমে টিআরপির শীর্ষে থাকা লড়াইয়ে অনেক নিত্য নতুন নিউজের মাঝে চাপা পড়ে থাকে ভাটোরা দ্বীপাঞ্চলের এই প্লাবিত থাকার নির্মম কঠিন সত্যি নিউজগুলি, যা কখনো ভাষায় প্রকাশ করা যায় না। বন্যার এই ভয়ঙ্কর পরিস্থিতির যারা প্রত্যক্ষভাবে সম্মুখীন হয়েছে তারাই জানে এটা কতটা ভয়ঙ্কর। এটা আমাদের বাড়ির পাশে যখন নৌকা এসেছিল সেই টাইমের ভিডিও, আর নৌকা দেখেই বুঝতে পারছো এখানে কতটা জল, যে এই জলের মধ্য দিয়ে নৌকা চলাচল করছে নদীর মতো। এটা অ্যাকচুয়ালি ধান ক্ষেত ছিল যার উপরে এখন নৌকাটা আছে, আর এখানে জলস্তর খুবই বেশি যার ফলে নৌকা চলাচল করতে পারছে। আগে যখন আমার দাদুরা বোট চালাতো তখন আমাদের জানালায় এই ইঞ্জিন বোটগুলো বাঁধা থাকতো, কিন্তু সেসব এখন অতীত, আমাদের সেই সব বোট আর নেই, তাই একটু প্রবলেম হয় আর কি। এই ভিডিওতে আরও অনেক কিছু বলার ছিল যা কোনো কারণে বলা পসিবল হচ্ছে না, বাট যতটুকু পারলাম তার মধ্যেই বললাম। আসলে এই নৌকার ভিডিওটা করা এই জন্যই, এটা বোঝানোর জন্য যে ধান ক্ষেতের ওপর কতটা জল, যে তার ওপর দিয়ে নৌকা চলাচল করতে পারছে, এই আর কি। অ্যাকচুয়ালি আমি এই ভিডিওটা বানালাম 2024-এর সেপ্টেম্বর 18, 19, 20। জানি না কবে ভিডিওটা আপলোড করতে পারবো বা আদৌ আপলোড করতে পারবো কিনা, বাট বানালাম। ভাটোরার এই ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি সাধারণত কোনো মিডিয়া বা নিউজ চ্যানেল কভার করে না, তাই আর কি আমাদের গ্রামের এই ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির ছবিটাই তুলে ধরলাম তোমাদের কাছে। তোমরা জানিও এই ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির সম্মুখীন হলে তোমরা কি করতে। আর শুধুমাত্র এই বন্যার সময় তা কিন্তু নয়, বন্যার জল নেমে যাওয়ার পরও কৃষক সহ আমাদের গ্রামের বহু মানুষের দুর্দশার শেষ থাকে না। আর এটা শুধু 2024 বলে নয়, প্রায় প্রতি বছর বর্ষাতে আমাদের এই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়।